আসতে পারি না। এই অভিশপ্ত শাখা সিঁদুরের বোঝা আমি যে আর বইতে পারছি না। স্বামী নেই তবু সিঁদুর পরেও নেই, সংসারে মঙ্গল কামনা করতে গিয়ে আমি আমার স্বামীর আপনার অমঙ্গল করে চলেছি। তাই তো এই অভিশপ্ত সিঁদুরটাকে আমি সিঁদুর থেকে বাঁচিয়ে ফেলবো। আপনি আমার হাত ধরলেন কেন? মাফ করবেন, আমি জানি পরিস্থিতিকে স্পর্শ প্রভাব পাপ। তাই তো গত 22 বছরের একটা দিন একটা রাত আপনার ছা পর্যন্ত স্পর্শ করিনি। কিন্তু আজ অনেক অজানা আতঙ্কে আপনার হাত ধরতে আমি বাধ্য হয়েছি। হ্যাঁ, আতঙ্ক। এই সংসারে আমরা নকল স্বামী স্ত্রী থাকলেও এই সমাজ সংসার এমনকি আমার সন্তানরাও জানে যে আপনি আমার আসল স্ত্রী। আজ যদি এই শাখা সিঁদুর ত্যাগ করে আপনি পূর্বের জীবনে ফিরতে চান, তাহলে আমার আপনার সম্পর্ক নিয়ে যে প্রশ্ন চিহ্ন উঠবে তার জবাব আমি কেমন করে দেবো? সোহেল দেবী, তার জবাব আমি কেমন করে দেব? আপনার এইসব কথা শুনে আমার কি মনে হচ্ছে জানেন? আমার দিকে ঘৃণার ফুৎকার ছুড়ে মারতে চাই না না না, আপনাকে একটু প্রণাম করতে ইচ্ছে করছে। আমার মৃত স্বামী আমার কাছে দেবতা, কিন্তু 22টা বছর ধরে আপনার চরিত্র রেখে রেখে এখন হচ্ছে আপনি আমার দেবতার চেয়ে উপরে। আপনি এতগুলো বছর প্রত্যেকটা রাত আমি আপনার একটা ছাদের তলায় কাটিয়েছি, অথচ আমার সংযমী মন অসংযমী হয়ে কখনো কোনোদিন আমাকে অসম্মান করেনি। এত সংযম, এত কঠোর চাইতে কঠোরতা আপনি প্রত্যেকে দেবতা, আপনি আমার কাছে দেবতা। তাই তো আপনার চরণ ছুঁয়ে আমি প্রদান করি। আমি যেন আপনার মতো স্বামীকে প্রণাম করবো নিশ্চয় নেকামি নয় না, বরং পুণ্যের কাজ। তাই নাকি? তাহলে আজ থেকে কাজ করুন, প্রতি রাতে স্বামীর পা জড়িয়ে ধরে থাকবেন, তাহলে অনেক পুণ্য অর্জন হবে। হ্যাঁ, যাক, আমি যেটা বলতে এসেছিলাম, চট করে এক কাপ কফি করে নিয়ে আসুন তো আপনার ছেলের জন্য। আসলে আমি বসে বসে টিভিতে সিরিয়াল দেখছিলাম তো, অ্যাডভার্টাইজ হচ্ছে, তাই বলতে এলাম। আচ্ছা শুনুন, আমার জন্য এক কাপ করে নিয়ে আসবেন। না, মা কফি দেবে না। না দিলে তুমি খাবে কি? একটু আগে না তুমি কফি চাইলে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি সেটা তোমাকে বানাতে বলেছিলাম 3 দিন। আমি বরং কফি করে নিয়ে আসছি। না সোহেল, না, তুমি কফি করতে যাবে না। আমি বলছি তুমি কফি করতে যাবে না। কি বললেন? কফি করাটা ছোট হলেও ব্যাপারটা কিন্তু জটিল তৈরি। হ্যাঁ, বৌমা যদি কোনো কাজে ব্যস্ত থাকতো তাহলে কফি করা নিয়ে কোনো প্রশ্নই উঠতো না। কিন্তু বউ না বসে বসে টিভি দেখবে আর তার জন্য তার শাশুড়ি মা কফি করে নিয়ে যাবে, এটা আমার কাছে বড় অসম্ভব। আর আপনি কি ভাবছেন আমার শাশুড়ি বাড়িতে বসে পায়ের উপরে পা তুলে থাকবে আর আমি তার পদসেবা করব? তুমি রঙের বিবিসাতে ওই সংসারে সং করবে? মোটেও না। এই 5 জন সংসারে 5 জন মহিলা যেমন কাজকর্ম করে তোমাকে তাই করতে হবে। তার মানে এতগুলো মানুষের রান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ও নো, এই সব কিছু আমাকে করতে হবে? কি বলছিস? তুই তো এ বাড়ির চাকরানি হয়ে আসিসনি, এটা দিদে বাড়ির একমাত্র বউ, মানে কুলো লক্ষ্মী হয়ে। আর বাড়ির বউ বাড়ির কাজ করলে তাকে চাকরানি বলে বোঝেন। মাথা এতদিন
আমার স্ত্রী আমার বাড়িতে সকাল করে এসেছে। আপনার স্ত্রী করতে পারে, কিন্তু আমি করতে পারবো না। কেন করবে রেহাই? আমার জামাই বাবাজির কি টাকার অভাব? উনি কত বড় অফিসার। আমার বাবাজি যদি ইচ্ছে করে আমার মেয়ের সুখের জন্য এরকম দুটো চাকরানি রাখতেই পারে, তাই না বাবাজি? না, পারি না। আমি কোনো লাট সাহেব নই, আর আমার বাবার কোনো জমিদারিও নেই যে আপনার মেয়েকে রাজরানী সাজিয়ে রাখার জন্য আমাকে বাড়িটারে দুটো চাকর পুষতে হবে। অলরেডি তো পুষে রেখেছো রথি। এই দুটো বুড়ো বুড়ি বসে বসে খেতে লজ্জা করে না? তুমি আমাদেরকে বুড়ো বুড়ি বললে না? বলে কি আশ্চর্য, বড়ি বুড়ো বুড়িকে বুড়ো বুড়ি না বলে কি ছোকরা ছোকরি বলবে? দুঃখ পেও না। আজকালকার দিনে আধুনিকা উচ্চ শিক্ষিতা বৌমাদের কাছে আমার মতো বেরোজগার শ্বশুর আর আর তোমার মতো করবেন না স্বামীর প্রতি এটা একটা নতুন সম্বোধন। বুড়াটা আর বুড়িটা। ওর কথাই কিচ্ছু মনে করে না, এমন কথা আমি কখনো ভাবিনি বাবা। ওরে রতি, তুই না ভাবলেও বৌমার তো ভাবা উচিত ছিল। যোগ্য এই বাড়ির বউ করে দিচ্ছি বলে এই সমাজে এই গ্রামের লোকরা কেউ তোর বাবাকে দিয়ে পুজো করায় না। আর এতদিন ওই পুজো করেই তোর সংসার চলেছে, তোদেরকে লেখাপড়া শিখিয়েছে। বৌমা বৌমাকে আমি হাত জোড় করে একটা কথা বলছি। বৌমা, সংসারের বুড়োটা বুড়িটা আধ পেটা খেয়ে না খেয়ে বহু কষ্ট করে তিন করে অর্থ সংগ্রহ করে যে ছেলেটাকে মানুষের মতো মানুষ করে অর্থ উপার্জন করতে শিখাল, সেই ছেলেটার টাকায় বসে খেতে আমার আমার লজ্জা করে না বাবা। বলে গল্প হয় গল্প, আমি আমার ছেলের টাকায় বসে সেই কর্মকে এবার আমি কর্ম করে কোনো কথা বলবে না তুমি। আমি একটা কথা কান করে শুনে রাখো, তুমি যদি কখনো আমার বাবা মাকে অসম্মান করে কথা বলো, তাহলে তোমাকে আমি বলে কি করবে? চুলাবে, চুলের মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে পার যাবে। বাবাজির এই নাবালকের মতো কথা শুনে আমার যে হাসি পেয়ে গেল। নাবালক? বলি বাবাজি তো আর জানে না যে বইয়ের গায়ে হাত তুললে কি হেপা। বলি দেখ না, একটিবার তোর গায়ে হাতটা তুলতে দেখ না, তারপরে বেটার কিন্তু সত্যি যাবি কতগুলোকে পাতায়। ছি 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 বলেন ছি। তুমি তুমি কি মানুষ? না, আমি হলাম ধুতু দিয়ে ছাতু গোলামা। এই বরাবরের হিসেবটা বেশ ভালোভাবে বুঝি, ঠিক আছে? হ্যাঁ গো, সত্যি সত্যি কি আমাদেরকে মৃত্যুকে যে ফাঁসিয়ে দেবে নাকি বলো না? তাই ভাবছি তৈরি, তাই ভাবছি এই মেয়েটাকে বাড়ির বৌমা করে ঘরে আনা আমার আমার খুব কত ভুল হয়ে গেল। হ্যাঁ বাবা, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করব আমি। ও যদি ভালোই ভালো এই বাড়িতে থাকতে চায় তো ভালো, আর তা না হলে সত্যি সত্যি ওকে চুলের মুঠি ধরে এই ছেলেটা একবার আমার গায়ে হাত দিয়ে দেখ, তোর এই 14 গোষ্ঠীকে যদি আমি জেলের ঘানি টানাতে না পারি তো আমার নামে নিরাশ।
তুলেছেন, তো এই হাতটাকে আমি মুচড়ে ফেলে দাদাকে, আমার বাবাকে হাত দিলে তোর হাতটাকে আমি মুচড়ে ফেলে। না না, এই কাজ থেকে মানায় না মা, এই কাজ থেকে মানায় না। কেন মানায় না মা? কেন মানায় না? এই মেয়েটা আমার বাবার গায়ে হাত তুলবে, যাচ্ছে তো এভাবে অপমান করে, আর আমি কিনা সহ্য করবো? করবি 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 রে করবি, কারণ কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের স্বভাব? কি বললেন? আমি আমি কুকুর, আমি কুকুর। এই মেয়েটা, তুই আমাকে চিনিস না, কিন্তু তোর এই 14 গোষ্ঠী মনে করে আমাকে খুব হাড়ে হাড়ে চেনে। একটা কথা কান খুলে বলে রাখ, আমি যদি ইচ্ছা করি না চলে আগুন ধরিয়ে দিই, আগুন, আগুন, আগুন। তুই ভালো করে চোখ খুলে যা, ওই আগুনে তোকে আমি পুড়ে ছাই করে দেবো। বৃষ্টি, মা, ওই মেয়েটা এসে যাচ্ছে তাই ভাবে অপমান করবে, আর তোমরা সবাই নীরব হয়ে থাকবে কেন? কেন মা, কেন? ওর কারণ ওই মেয়েটা যে এই ব্রাহ্মণ পরিবারের একমাত্র কুলবতী। এটা ওই অসভ্য, এই করে মেয়েটা এই পারে কেমন করে হলো? আমি জানি না, আমি জানি না। মায়ের কথা অর্থকে আমি বুঝতে পারছি না, তুমি বলো, তুমি বলো। আমার কাছে জীবনের অর্থটা যেমন অর্থ হয়ে গেছে রে মা, তাই তাই তোর কোনো প্রশ্নের তোর আমার জানা নেই রে মা। দাদা, এই দাদা, এই তুই কি নীরব থাকবি? তুই বলবি না? বল না রে দাদা, বল। ভাগ্য যে আমাদের নীরব করে দিয়েছে, দাদা, তাই তো আমার চাকরি বাঁচাতে আর এই দুটো মানুষের মুখে দুমুঠো খাবার তুলে আমি আমার ইচ্ছেকে বলে দিয়ে ওই শয়তানি মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তাকে বোঝাবো রে বোন, দাদা, বোঝাবো। আমার যে মনে কত ব্যথা, আমার যে মনে কত যন্ত্রণা, আমি কাকে বোঝাবো রে বোন? তুই বল, আমি কাকে বোঝাবো? দাদা, 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 এই দাদা। সব তো আমি বাড়িতে নেই, এত কিছু ঘটে গেছে মা, এত কিছু ঘটে গেছে। শোনো বাবা, আজ আমি শয়তানি মেয়েটা চুলে মুঠি ধরে এই বাড়ি থেকে দূর না। তুই করিস না রে মা, তুই করিস না। ওদের পাপ পিটিকে তো তুই চিনিস না। তাহলে আমাদের শুধু জেলে হবে না রে, ওই প্রতি চাকরিটা হয়তো চলে যাবে। আরে মা, একটু ধৈর্য ধরে পালিয়ে গেলে মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর কতদিন তোমরা মানিয়ে নেবে বাবা? কতদিন? মানাতে মানাতে একদিন হয়তো দিদির মতো তোমরা ক্লান্ত গেল। কি হয়েছে রিসা? আমার বোনটা কি হয়েছে বল? আসলে অনেক কাহিনী বাবা, অনেক কাহিনী। দিদি আমাকে সবকিছু খুলে বলেনি, কিচ্ছু না। আমি অনেক বলেছিলাম, কিন্তু জানো মা, দিদি সব সময় আতঙ্কের মতো দিন কাটাচ্ছে। কেন? কাকা শ্বশুর আর ওই বোকা ছেলেটা হলো আস্ত শয়তান। ওই শয়তান দুটোকে আমি শেষ করে দেবো, শেষ। কি তুমি? বন্যাবধি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চিঠি আপনাদের উদ্দেশ্যে ভেজেছি। বাবা বলো বাবা, এবার কি হবে বাবা? বলো, দিদি চিঠি পাঠিয়েছে নিশ্চয়ই, নিশ্চয়ই কোনো কারণ আছে। চিঠিটা
নিও, দাদাকে আমার প্রণাম দিও, বৃষ্টিকে জানিও আমার ভালোবাসা। তোমাদের প্রতি এটাই শেষ প্রণাম কিনা জানি না, কারণ এখানে আমি ভালো নেই। এই সংসারের অনেক গোপন রহস্য আমি জেনে ফেলাই, যে কোনো সময় আমি খুন হয়ে যাওয়ার আশঙ্কায় অস্থির হয়ে আছি। বৃষ্টিকে আমি অনেক কথাই জানাইনি, ও জানলে হয়তো আমাকে ছেড়ে যেতে চাইতো না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, সেই সঙ্গে বৃষ্টিকেও বলছি, যদি কোনোদিন কোনো অস্বাভাবিকভাবে আমার মৃত্যু হয়, তাহলে বৃষ্টি যেন তার প্রতিশোধ নেয়। সেই সঙ্গে আমার স্বামীর দায়িত্ব গ্রহণ করে তাকে নিয়ে যেন বৃষ্টি অনেক দূরে কোথাও পালিয়ে যায়। ইতি তোমাদের বন্যা। তুই চার বছরে তুই চা চা করে আমার বন্যার যদি কিছু হয়ে যায়, তাহলে 22 বছর ধরে এই পিতৃ হৃদয়ে নিকড়ে আমি ভালোবাসা সঞ্চয় করে রেখেছি, খালি হয়ে যাবে। অসম্ভব! তোমাদের মিথ্যে কাহিনী আমি কিছুতেই বিশ্বাস করি না। মিথ্যে নয় গো, মিথ্যে নয়, এটাই তোমার জীবনের সবচেয়ে আসল রহস্য। মিথ্যে ভালোবাসার প্রয়োগ দিয়ে যে কাহিনীটাকে এতদিন তোমার কাকা তোমার কাছ থেকে গোপন করে রেখেছিল। আমি মানি না। না মানলেও এটাই কিন্তু সত্যি কথা বাবু। তোমার মায়ের পর পুরুষের সাথে পালিয়ে যাওয়ার ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে। আর সেই সাথে তোমার বাবার বোবা হয়ে যাওয়াটা এটা একটা মিথ্যে সাজানো কাহিনী। মানি না। আসলে তোমার কাকা সম্পত্তির লোভে গুন্ডা লাগিয়ে তোমার মা আর তোমার এক ছোট্ট ভাইকে খুন করিয়েছে। তোমার মাকে খুন করতে চেয়েছিল, কিন্তু উনি ভাগ্যক্রমে বেঁচে গিয়ে বোবা হয়ে গেছে। বন্ধ করো তোমার এই প্রলাপ। কাকা বাবু পারবে এই সমস্ত ঘটনার প্রমাণ দিতে? পারবে কাকার সামনে এই কথাগুলো বলতে? না, তুই কি করছিস হতভাগা? চাণক্য মুখার্জি যদি জানতে পারে যে তার সব ঘটনা ফাঁস করে দিচ্ছিস, তাহলে তোকেও হয়তো সে। তুমি চুপ করে আছো কেন? পারবে তুমি প্রমাণ দিতে? পারবো বৌদিমণি, আমি পারবো, তবে আজ নয়। যার ভরসায় এক বুক যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি, সে যেদিন ভরসা জোগাবে, চলুন না। তার চোখের সামনে থেকে যেদিন অবিশ্বাসের কালো পর্দাটা সরে গিয়ে বিশ্বাসের আলো গিয়ে পড়বে, সেই দিন বৌদিমণি, সেই দিন। আমি বলছিলাম কি, আমার একটা কথা শোনো না, আমার মনে হয় এই বাড়িতে আমাদের জীবন বড়ই বিপন্ন। তাই বলছিলাম বাবাকে সঙ্গে নিয়ে চলো আমরা এখান থেকে অন্য কোথাও পালিয়ে যাই। ও, এতক্ষণে তোমাদের মিথ্যে কাহিনীর আসল রহস্যটা আমার কাছে পরিষ্কার। মিথ্যে কাহিনী, রহস্য মানে? তুমি যে আমার কাকা ও তার ছেলেদের ছেড়ে আমাকে নিয়ে স্বার্থপরের মতো একা থাকতে চাও, সেটা তো তুমি বললেই পারতে। আমি একটা কথা মনে রেখো গুন্ডা, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। তুমি আমার সহধর্মিণী স্ত্রী, তাই হয়তো তোমার স্থানে আমার বুকের মাঝে। কিন্তু আমার কাকা, যিনি আপার পিতৃস্নেহ দিয়ে তার সন্তানের চেয়ে অনেক অনেক বেশি আদর যত্ন দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করেছেন, তার স্থানে মাথার পর। কি বললে তুমি? আর সেই মাথার উপর থেকে তোমরা যদি কেউ আমার কাকাকে আমার পায়ের তলা নামাতে চাও না, সেটা তুমি হলেও আমার কাছে কিন্তু ক্ষমা নেই। আমার একটা কথা তুমি শুনে যাও, চরণটা কোনো প্রমাণ দিতে না পারলেও আমি তোমাকে সম্পূর্ণ সবটাই প্রমাণ দেব। আমি তোমাকে প্রমাণ দেবো। এই দেখো, এই ডায়েরিটা
এই ডায়েরিটা বাবা আমাকে দিয়েছেন, এই ডায়েরিটা পড়ে দেখো, এর মধ্যে সব কিছু লেখা আছে। দেখো, একটা কথা মনে রেখো না, কাকার প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি আর বিশ্বাসই হলো আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ। তার বাইরে সব কিছু আমার কাছে ভুল, মিথ্যে, সাধারণ। ঈশ্বর, আমি ওকে কেমন করে বোঝাবো যে ওর কাকাই হলো ওর জীবনের সবথেকে বড় শয়তান? ঈশ্বর, তুমি বলে দাও, এখন আমি কি করবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। পথ আমি বলে দেব বৌমা, তার আগে তুমি বলো, তুমি কোন পথে হাঁটবে? জীবনের পথে না মরণের পথে? আমি কিছু বুঝতে পারছি না কাকা বাবা। খোঁজা বুঝির পালা শেষ করে তুমি দেখছি এবার খোঁজা বুঝির পালা শুরু করে দিয়েছ। এবার তোমার শাশুড়ির মতো তোমারও বোধ হয় হারিয়ে যাওয়ার সময়। ডায়েরিটা দাও বলছি। ডায়েরি? কোথা ডায়েরি? কিসের ডায়েরি? চালাকি করো না মেয়ে। আমি আরাম থেকে সাগর আর তোমার সমস্ত কথা জানি। তোমার ভাগ্য ভালো যে সাগর তোমার কোনো কথাই শুনেনি। তবে যেদিন মানবে সেদিন শুধু সাগরই মরবে না, তার সঙ্গে তুমি, তোমার ওই বোবা শ্বশুরটাকে আমি ভাইয়ের যে আপন কেউ নেই, যদি না দেখে। গাড়িটা দাও বলছে। আমি এখন যাই। তোমার ভাগ্য ভালো। আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন। দেবো, তবে তুমি যেমন আমার ডাইনির গোপন রহস্য জেনে ফেলেছ, তেমনি আজ আমি জানবো তোমার দেহের গোপন রহস্য। আমি সবকিছু ভুলে যাবো কাকা বাবু, আমাকে আপনি ছেড়ে দিন। কিন্তু আমি ভুলি কেমন করে? আমার স্ত্রী যে বহুদিন আগে মারা গেছে। যে শিকার যত বেশি দর পায়, তাকে শিকার করার মজা তত বেশি। আমি শুধু শিকারই করবো না, আমার লালসার কষাই কানায় তোকে কুচি কামনার মাল মশলা মিশিয়ে তোকে আমি আমি চাণক্য মুখার্জি। রুমের রূপ যৌবন আমার হ্যাপি ভুলো তো পঁচিশি কাটালে ছবিটা তো তুলে দিয়েছি, এরপর কলকাতাকে তো বাঁচাতে হবে। বাবা, বাবা,
দুটাতনের মতো দ্রৌপদীর বত্তাহলঙ্কার করছিলে বাবা। হ্যাঁ, চুপ কর শুয়োর, শুধু আবল তাবল কথা। যা যা ভাগ এখান থেকে। ইস, আমি কি বোকা নাকি? এই সুযোগ তো আমি ছেলে দেব। বল বল বাবা, কি করতে এসেছিস এখানে? না আমি ওই বলছিলাম কি বাবা, ওই বোনটা কি করিস ওর বোনটা? কিছু কালে নেই, কিছু কালে নেই। বলছিলাম কি, বল ওই বোনটাকে এরপর থেকে আমি মাছি বলবো বাবা। হ্যাঁ, হ্যাঁ, যত আবল তাবল কথা। ওর বোন